হয়তো প্রশ্ন করতে পারেন, সদর উপজেলার প্রার্থী হয়ে এই নিবৃত পল্লীতে কেন নির্বাচনী কার্যালয় সমগ্র শহরে কোথাও একটা অফিস পাইনি, চেষ্টা করেও বাধ্য হয়েছি এখানে বাড়ির সামনে কার্যালয়টি খুলতে। এরপরেও এই কার্যালয় খুলেও এই কার্যালয়কে আমি রক্ষা করতে পারি নাই। গত 4 দিন আগে রাত্রে 2:30টায় বৃষ্টির মতো গুলি করে এই কার্যালয়কে তছনছ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের উপজেলা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন একই সূত্রে গাথা যে জনসম্পৃক্ততা নির্বাচন চাই। প্রথমে বলেছিল আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পদে নমিনেশন দিবে, পরে যখন বিএনপি সহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করছে না তখন বলছে এটা উন্মুক্ত থাকবে। লক্ষ্য একটি, যাতে করে প্রার্থী বেশি হয়, প্রতিযোগিতা হয়, যাতে প্রার্থীরা জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে। মানুষের ভিতর ভোট কেন্দ্রে না যাওয়ার একটা অনীহা সৃষ্টি হয়েছে, যেটা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে সরকারের সর্বোচ্চ টেবিলে পর্যন্ত সেই রিপোর্টটি আছে। যাতে করে এই পরিস্থিতি না হয়, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিবে এবং দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বলা হয়েছে বিদ্রোহী প্রার্থী হলেও তবে দল থেকে কোনো বহিষ্কার নয়, কোনো বাধা নয়, তবে যে যার ব্যক্তিগত জনপ্রিয়তা যাচাই করে নির্বাচিত হয়ে আসতে হবে। প্রশাসন থাকবে নিরপেক্ষ বা সুষ্ঠু ভোট হবে। গত পরশুও যে সুষ্ঠু ভোট হয়েছে, আপনারা আমাদের পাশের জেলা লক্ষ্মীপুরের সদরে সালাউদ্দিন টিপু বর্তমান উপজেলা চেয়ারম্যান, তাকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেন নাই। তিনি বলেছেন তোমার পিতা পৌর মেয়র, তোমাকে বারবার এক পরিবার থেকে দিতে হবে এমন কোনো কথা নেই। তাকে নমিনেশন দেন নাই। সালাউদ্দিন টিপু আর আমি একসাথে নোয়াখালী কারাগারে ছিলাম এক সময়। আরেকজনকে প্রার্থী দিয়েছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকে, কিন্তু সালাউদ্দিন টিপু বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে। আপনাদের এখানে জনৈক পুলিশ কর্মকর্তারা ডিউটি করেছেন, তারা বলেছেন যে একটা জাল ভোট পর্যন্ত পড়ে নাই, এত কঠোর নির্বাচন হয়েছে যেখানে। তাহলে আমার প্রশ্ন, ফেনীতে কেন কেউ প্রার্থী হতে পারবে না? আর যদি কেউ প্রার্থী হয় তার জীবন নিয়ে গেল তো চিনিমিনি। আমি ফেনী সদর উপজেলায় সরকারের অনুমোদিত বিদ্রোহী প্রার্থী, সরকার দলীয় অনুমোদিত বিদ্রোহী প্রার্থী। যেহেতু বাংলাদেশের এই পর্যন্ত 3য় ধাপ সম্পন্ন হয়েছে, তোর মধ্যে 50% স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গক্রমে বলেছেন যারা বিদ্রোহী তারাই আমার দলের আসল, তারাই খাঁটি। এই কথা জননেত্রী শেখ হাসিনা আনঅফিসিয়ালি বলেছেন। সেই ক্ষেত্রে ফেনী সদরে, ফেনী জেলায় নির্বাচন না দাঁড়ানো, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া, নির্বাচনের অফিসের ধারে কাছে না যাওয়া, যে অপসংস্কৃতি চলছে ইউনিয়ন পরিষদ, পৌরসভায়, উপজেলায়, সংসদে, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য, জননেত্রী শেখ হাসিনার সুশাসন প্রতিষ্ঠার জন্য ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার 1 সপ্তাহ আগে ধানমন্ডি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাসতে হাসতে সাংবাদিকদের বলেছেন যে নৌকা প্রতীক তিনিও আওয়ামী লীগ, যিনি বিদ্রোহী তিনিও আওয়ামী লীগ, বিএনপির লাভ কি? এভাবে হাসি ঠাট্টা করে বলেছেন। সবাই তো আওয়ামী লীগ, ভোট হোক, মানুষ কেন্দ্রে আসুক। তাহলে সেখানে আজ আমি এখানে এই ফেনী সদর উপজেলা যখন আমি প্রার্থী হই, আমি জনগণের ধারে 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 যাচ্ছি। মানুষ আমাকে বলছে ভোট দিবে, কেউ বলছে দিবে না। এখন ঠিক প্রতীক পাওয়ার পর থেকে শুরু হয়েছে এক অমানিসার অন্ধকার নির্যাতন, যে নির্যাতনের প্রতিকার 63 জেলায় পেলেও আমি ফেনী সদরে পাচ্ছি না। প্রকাশ্য দিবালোকে ফেনী মডেল থানা থেকে টাং রোডে আমার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। রহমান শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় আমার পিতৃতুল্য রহমান ভাই, ওনার ছেলে সুমন, কিন্তু কেউ কিছু বলছে না, পাবলিক গালিগালাজ করছে। প্রকাশ্য দিবালোকে আমার ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে 12টি ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে আমার সকল পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। যে পোস্টার লাগাচ্ছে তার বাড়িতে রাতে 2টা বাজে হুন্ডা গিয়ে তাকে ঘর থেকে টেনে এনে বলছে আর আগামীকাল থেকে আনারসের যদি কোনো প্রচারণা যাও তোমার অবস্থা হবে খারাপ। আর গত অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের মাননীয় সেতুমন্ত্রী মহোদয় অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন। আমাদের সাংসদ নিজামুদ্দিন হাজারী সাহেব তার সেবা শুশ্রূষার জন্য সেখানে ছিলেন। তিনি সিঙ্গাপুর থেকে এখানে এসেছেন, আসার পরে 2টি সভা করেছেন ফেনী পৌরসভায়। প্রথম সভা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যৌথ সভা। সেই সভাতে সবার শুরুতেই তিনি বক্তব্য দিয়েছেন
আমার এই বক্তব্য রেকর্ড করা যাবে না, আমার এই বক্তব্য ছবি তোলা যাবে না, সবাই মোবাইল অফ করো। সেখানে তিনি বলেছেন ইভিএম পদ্ধতির ভোট হবে, তোমরা কোনো চিন্তা করবে না। 25% কিভাবে কারচুপি করে নিতে হয় ইভিএম পদ্ধতির, সেটা আমি জানি। ইভিএম পদ্ধতির মেশিনের গোড়া একজন একজন করে আমি লোক দেব তাদের, তারা দাঁড়িয়ে থেকে ইভিএম পদ্ধতির যে লোক আনারসে ভোট দিতে যাবে তাকে বাধ্য করা হবে নৌকায় ভোট দিতে, এবং আরজু যেখানে যাবে সেখান থেকে যদি সুস্থ শরীরে ফিরে আসে সেই কমিটি বাতিল। এই কথা শোনার পরে আমি সেদিন লেমুয়ায় গিয়েছিলাম। বাজারে হাজার হাজার মানুষ আমাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে গিয়েছে, সমগ্র বাজারে আমি কথা বলেছি এবং আমি পথসভা করেছি। সেই পথসভার প্রসঙ্গক্রমে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা কেন্দ্রে যান, সবার বক্তব্যকে আমরা কি কেন্দ্রে যাইতে পারবো, ভোট দিতে পারবো, ভোট হবে রাতের অন্ধকারে। আমি বলেছি ইভিএম সকাল 8টার আগে অন হয় না, ইভিএম অভিজ্ঞতার জন্য আপনাকে যেতে হবে, আপনার আইডি কার্ড হলো অস্ত্র, আপনাকে আইডি কার্ড নিয়ে যেতে হবে। যদি মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যে অমুকে সারাগালির ভোট জাল করে দিবে, পারবে না। ফেনী ডিসিএসপি যদি চেষ্টা করে ভোট দিতে পারবে না। আমি বক্তৃতা শুনে বলেছিলাম ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকারও যদি আপনার ভোট জাল দিতে বলে চেষ্টা করে, পারবে না। একমাত্র আপনার ভোট ইভিএম পদ্ধতিতে আপনাকে দিতে হবে। তখন জাহাঙ্গীর আলম সরকার মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে রাত্রে ফোন করে বললেন এত নাম থাকতে আপনি আমার নাম কেন বললেন? আমি বলছি স্যার, আমি প্রধানমন্ত্রীর নাম বলছি না, হলে 1000 বারের উপরে মানুষকে বিশ্বাস করাতে পারি না, মানুষের ধারণা ত্রিভোট হয়ে যাবে। ইভিএম এটা হবে না, ইভিএম এটা হইতে পারে না। ইভিএম কে জনপ্রিয় করার জন্যই এই পদ্ধতিতে 64 জেলায় 64 সদরে দেওয়া হয়েছে। এই জন্য ইভিএম এর পক্ষেই আমরা কথা বলছি। উনি সেদিন বলেছেন ইভিএম এর মেশিনের গোড়া গোড়ায় একজন করে সন্ত্রাসী বা লোক দিবেন, যার ভয় যাতে ওই যে কোনো লোক ভোট দিতে গেলে বাধ্য হয়ে নৌকা ভোট দেয়, আনারসে যাতে ভোট না দিতে পারে। এর পরের দিন তিনি 170টি কেন্দ্র প্রধানদেরকে নিয়ে পৌরসভা বৈঠক করেছেন। তাদেরকে বলেছেন কোন আনারসের কোন এজেন্ট হবে এখন থেকে তোমরা খবর নাও, তার অস্তিত্ব আমি ফেনী শহরে রাখবো না। আনারস মার্কেট কে এজেন্ট হবে শুধু এটা দেখো, আর তার গাড়িগুলো কে চালায়, তার গাড়িগুলো ড্রাইভার কে, মালিক কে, এটা খোঁজ করো। অস্তিত্ব গাড়ি সহ তার বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবো। এইভাবে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে 117 জন কেন্দ্র প্রধান, সহকারী প্রধান সহ তারা এই বক্তব্যগুলো শ্রবণ করেছেন, শুনেছেন ওই মাননীয় সংসদ সদস্য মহোদয়ের। আমার বক্তব্য এখানে মাননীয় প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আওয়ামী লীগ একটি 100 বছরের একটি গণতান্ত্রিক দল, আর এই দল যদি জনবিচ্ছিন্ন হয় ভোটের মাধ্যমে, আর এই দলের আমলেই যদি মানুষ কেন্দ্রে যেতে না পারে, এই দলটির গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক বাহক নষ্ট হবে। ঠিক সেই জন্যই উপজেলাতে দলীয় বিদ্রোহী প্রার্থীকে অনুমোদন করেছেন। কিন্তু তিনি যে কথা বলেছেন 2 দিন যাবৎ, যার যুগে যেখানে পাওয়া যায় গণসংযোগ সহ সেখানে তাকে সুস্থ শরীরে ফিরে আসতে দেওয়া যাবে না। এই গতকাল যখন আমি রানীঘাটে গণসংযোগ করতে যাই বিকেল 5টায়, বাড়িতে আসর নামাজ পড়ে আমি রওনা দিই, আর গণসংযোগ করতে করতে মাগরিবের সময় হয়। আমি জামাতে নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করি। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলেন যে মুসল্লিদের কি আপনি কি একটু সালাম দিবেন? আমি বলছি দেব। ঠিক মুসল্লিদেরকে একটু সালাম দিয়ে আবার সুন্নত পড়া শুরু করি, এমন সময় বৃষ্টির মতো গুড়ি আর এবং বোমা মসজিদের চতুর্পাশে, সমগ্র মানুষ এদিক সেদিক চলে যায়। হুট করে আমি শুনি এই কথা, এবার তাহারা বলছে যে মাইক্রোতে আর 2 আছে। এই কথা বলার সাথে সাথে 2টি মাইক্রোকে তছনছ করে ফেলা হয়। যে ছবিগুলো আমি গতকালকে আমার ফেসবুকে দিয়েছি। এবং সেখানে সবচেয়ে বড় বিষয় হলো শাটার গান ব্যবহার করা হয়েছে 3টি, যেটা বাজারে সকলে দেখেছে। শাটার গান বন্দুকের ধরন কি, শাটার গানের ধরন কি, এগুলো মানুষ এখন দেখে। এই শাটার গানগুলো কারো না কারো লাইসেন্সদারি, কোন কমিশনার, কোন চেয়ারম্যান, কোন ধনাঢ্য ব্যক্তি লাইসেন্সদারি গান। আর এই গানের ধরন হলো, এই গান আমি ছাড়া, আমার নিরাপত্তা ছাড়া অন্য কারো হাতে যাবে না, তাহলে তার কাছে গেলে এটা অবৈধ অস্ত্র। এই শাটার গান কোথা থেকে এলো? এই শাটার গান কে দিত তাদেরকে? এবং সেখানে স্পষ্ট দেখা গেছে চেয়ারম্যান বুলবুলের হাতে, সোহাগের হাতে অস্ত্র। সোহাগ মানে খুব ধম্ব করে সবার সামনে বলছে, প্রথম বোমা ফোটাই তো বলে দিছিলাম যে তোরা সরে যা, বাজার থেকে চলে যা, নয়তো গুলি খাবি। প্রথম বোমা ফাটাই নিজ মুখে বলতেছে এটা। এবং তার হাতে একটা অস্ত্র, এবং রূপের হাতে শাটার গান, রূপ গুলি করতেছে বৃষ্টির মতো। সেখানে সুজন নম্বর এবং তার ভাই রতন, তাদের হাতে বন্দুক। যখন এর 20 মিনিট পর্যন্ত আমি ওসি সাহেবকে 15 বারের উপরে মুঠোফোনে ফোন করেছি,
দুর্ভাগ্য, এত অবহেলা নাগরিক হলাম, আমার ফোনটি রিসিভ হয় নাই। আজ পর্যন্ত কেন ফোন করলাম 15 বার, সেই ফোনের উত্তর এখনো আমি হয় নাই সদর থানার অত্যন্ত দক্ষ এই কর্মকর্তার কাছ থেকে। এরপরে আমি এসপি সার্কেলকে বলেছি, উনি বলছেন জানাচ্ছেন। আমি ডিএসবির এসআই মোস্তফা সাহেবকে বলেছি, উনি বলছেন আমি ব্যবস্থা নিচ্ছি। পরবর্তী সময় একজন এএসআই মোস্তাফিজুর রহমান 2 জন ফোর্স নিয়ে গেছেন। সন্ত্রাসীদের অভয়ারণ্য মাঝখানে উনি দাঁড়ানো। মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব কলাপসিবল গেট বন্ধ করেছেন, নতুবা আমার মৃত্যু সেখানে হতো যদি কলাপসিবল গেট তিনি যদি বন্ধ না করতেন। পরে বললেন যে মোস্তাফিজ সাহেব বলছেন আপনি আসেন, আমি নিয়ে যাব। আমি বলছি আমার বিশ্বাস হচ্ছে না আপনার এই 3 ফোর্স দিয়ে আমাকে সেভ করতে পারবেন, আমার জীবন রক্ষা করতে পারবেন। উনি বলছে পারবেন। এমন টাইমে উনি আমাকে ধরে 2 জন সব গাড়িতে উঠানোর পরে গাড়িতেই পুলিশের গাড়িতেই তারা হামলা শুরু করলো। আমি ড্রাইভারকে বললাম তুমি আমাকে বাঁচাও, এবার টানো গাড়ি। তখন এই ড্রাইভার ছেলেটা জোর করে নিয়ে আসছে। মোস্তাফিজ চাইছেন ফাইট করতে, আজ আপনার এই ফাইট এখানে কিছুই হবে না, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলেন। ড্রাইভার কিন্তু মানে ধাক্কা দিয়ে আমার এই গাড়িটাকে ইমো গাড়িটাকে নিয়ে আসে এবং পরবর্তী সময় আমাকে আমার বাড়ির দরজায় এখানে নামাই। এই হামলা, এই পরিকল্পনা জন্য একমাত্র আমাদের সাংসদ নিজামুদ্দিন দায়ী, এবং তিনি নিজে বসে বাড়িতে পরিকল্পনা করে এটা করেছেন। তিনি বালিগাঁওতে নির্দেশ দিয়েছেন, অন্যান্য ইউনিয়নে গেছে, বালিগাঁও থেকে যদি সুস্থভাবে ফিরে আসে তবে তোমাদের অস্তিত্ব রক্ষা করবো, রাখবো না সাংগঠনিক ভাবে। আমি বালিগাঁও যাওয়ার জন্য আফতাব বেবিরহাট, ফকিরহাট, সুন্দরপুর, দোনসাপটা প্রতিটা মানুষ প্রতিদিন ফোন করছে যে আমরা রমান বিক্রমকে ভোট দেবো না, আপনাকে দেবো, তো আপনাকে তো দেখছি না, প্রার্থী না কাকে দিব, এই জাতীয় আবদারের কথা। কিন্তু আমি যখনই প্রোগ্রাম করলাম তখন আবার যারা অনুরোধ করেছে আসেন 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 আসেন, তাদের পক্ষ থেকে করুণ সুরে আসতো যে আসবেন না, আসলে আমাদেরকে বাধ্য হয়ে আপনাকে আপনার উপর হামলা করতে হবে। আমি আর যাইনি। আমার টার্গেট ছিল কালকে রানীহাট থেকে আমি বালিগাঁও যাবো। আমি ডিএসবি কে যথারীতি 2 ঘন্টা আগে জানিয়েছি। ডিএসবির আন্তরিকতা ছিল, ডিএসবির প্রতিটা প্রোগ্রামের ব্যাপারে আমার কাছ থেকে চক আউট চেয়েছে। কালকে বলেছে আপনাকে বলেছে আপনার প্রোগ্রাম দেন, আমি যদি প্রোগ্রাম যদি আপনাদেরকে আগে আমি থ্রো করতাম তাহলে আমার মৃত্যুর বয়স হয়ে যেত 4 দিন। আমি দিই নাই, ইচ্ছাকৃতভাবে দিই নাই। আমি কখন কোথায় যাবো দিলে আপনি ডিএসবি শুধু তথ্য পাঠাবেন, আপনি গুলি করতে পারবেন না। গুলি করার কিছু, গুলি করার জন্য লোক আনতে হবে, ততক্ষণে আমার রক্তক্ষরণে মৃত্যু হয়ে যেতে পারে, পথিমুক্ত হাসপাতালে নেই আমি পথে। এই জন্য ওনাদের আন্তরিকতা ছিল, কোন আন্তরিকতার ঘাটতি নেই। তো এই জন্য আমরা এই সদর উপজেলাতে ইভিএম পদ্ধতির ভোট, ইভিএম কে জনপ্রিয় করতে পশ্চিমবঙ্গে সহ সকল রাষ্ট্রে ক্রমান্বয়ে বাড়ছে ইভিএম পদ্ধতির ভোট। কিন্তু একমাত্র 63 ডিস্ট্রিক্টে হচ্ছে সুন্দরভাবে ইভিএম। একটি ডিস্ট্রিক্টে নির্বাচন কমিশনের মাধ্যমে রিটার্নিং অফিসার 10টা মাইক ধরেছেন, গ্রামে গ্রামে প্রচার করতেছেন আপনারা কার্ড নিয়ে আসেন, ভোট দেন, ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। কিন্তু একমাত্র ফেনী, এখানে বলা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। গতকালকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে কেন্দ্রে যাকে নিজামাবাদ নিজেই যে কেন্দ্রে যাকে দায়িত্ব দিলাম সেই কেন্দ্রে যদি ভোটার যায় তাহলে তোমার খবর আছে, জেলখানা তোমার ঠিকানা, তাকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাস্তার মোড়ে এখানে সেখানে বিভিন্ন দাঁড়ায় থাকা হবে। আর ভোটের 3 দিন আগে থেকে ইন্ডিয়া থেকে বাজি আনা হচ্ছে 1 লক্ষের উপরে। ভোটের 3 দিন আগে থেকে বাজি ফুটানো হবে, আতঙ্ক সৃষ্টি করা হবে যাতে করে কেউ কেন্দ্রে যেতে না পারে। তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ সভায় ঘোষণা করেছেন সেনাবাহিনীর কোনো অস্তিত্বই থাকবে না। পরবর্তী সময় আমি এটা শুনে সেখান থেকে একজনে ফোন করছে, হতবাক হয়ে গেলাম। তাহলে তো আর তো কিছু না, তো নির্বাচন ভোট তো মানুষ দিতে পারবে না। আমি ইউনো মহোদয়কে ফোন করলাম, আর নিয়ম কানুন সম্পর্কে তো কিছুই জানি না, যে আমাদের এখানে কি সেনাবাহিনী কি ভিতরে থাকতে পারবে না? 2 জন সদস্য থাকার কথা, পোশাক পরা থাকুক আর সিভিল থাকুক, হ্যাঁ কথা এটা এই পর্যন্ত এই নিয়ম আছে। তুই আমাকে এই কথা বলছেন। তাহলে সারা 63টি ডিস্ট্রিক্টে ইভিএম হচ্ছে, এখানে ইভিএম এ ফেনী সদরের মানুষ ভোট দিতে অসুবিধা করতে, দাগনভূঞাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা, সোনাগাজীতে বিনা প্রতিদ্বন্দ্বিতা, ছাগলাইয়ায় ভোট বন্ধ, ফুলগাজীতে একজনে দাঁড়াছে, তার পিতা মাতা 14 গোষ্ঠী যত আত্মীয় আছে সব জায়গায় পিটায় তারে নিয়ে আসি, সেই ছেলেটা হাইকোর্ট পর্যন্ত করছে, তারে নিয়ে আসি বাধ্য করেছে বসে যা, তোর জীবন বড় না প্রার্থী বড়, তারে বসতে বাধ্য করেছে। আজকে এই যে আমার এই সাংবাদিক সম্মেলনকে একটু চ্যালেঞ্জ করার জন্য, ক্লব করার জন্য আজকে আলিমের এই সাংবাদিক সম্মেলনের উৎপত্তি। আলিম আমার বন্ধু মানব, পরশুরামে ভোট নাই, সেখানেও ভোট নাই। তো ফেনীর মানুষ কিও অভিশাপ করলো, পাগলা মিয়ার এই শহর, নবীন সেনের এই শহর, এই শহরের এই জেলার মানুষ কেন ভোট দিতে পারবে না? গোপালগঞ্জে যদি বিদ্রোহী প্রার্থী হইতে পারে সুষ্ঠু ভোটের মাধ্যমে, যদি কোটালীপাড়া হইতে পারে,
তাহলে সেখানে ফেনী সদরে কেন হবে না? আমাদের পাশের জেলাগুলো যদি হতে পারে সুষ্ঠু ভোট, লাইনে লাইনে দাঁড়াই, আর 82 বছর বয়স্ক ভোটার ভোট দিতে পারলে ফেনীতে কেন দিতে পারবে না? আমি আমার আর অসহায়তার শেষ নাই। আমার জীবন প্রদীপ গতকাল মাগরিবের নামাজের সময় নিভে যেত। আল্লাহ আমাকে রক্ষা করেছেন, মসজিদে নিয়ে গেছেন। না গেলে হয়তো বা আমি হয়তো সেখানেই হয়তো মৃত্যুবরণ করতাম। এককালের মৃত্যুস্থল থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরেই আমার হয়তো মৃত্যুটা হতো। তো যারা এই সন্ত্রাসীগুলো ফেনী শহরে সবথেকে বড় মাদকের চালান এদের মাধ্যমে যায়, এরাই সন্ত্রাসী চিহ্নিত। আমি জানি অনেকে সাহস করে কথা বলতে পারবে না, কথা বললে তাদের কোনো না কোনো ক্ষতি হবে। অনেক সাংবাদিকের অন্তর জ্বালা আছে আমি জানি, অন্তর পুড়ে যাচ্ছে আমি জানি, বিবেক জ্বলে যাচ্ছে আমি জানি, কিন্তু কলমের ফুরধার নীতি অনেক সাংবাদিকের আছে, কিন্তু পাচ্ছে না, পরিবেশ পাচ্ছে না। সাংবাদিকদের কোনো দোষ নাই, সাংবাদিকরা এই পরিবেশ পাচ্ছে না। আমি মনে করি সারা দুনিয়ার বুকে গড়ে তোলা সকল সাম্রাজ্যের পতন হয়েছে ঠিক ফেনীতে অনৈতিকভাবে চাঁদাবাজি, নগ্ন চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু হচ্ছে, এই চাঁদাবাজির উপর নির্ভর করে যে সাম্রাজ্য গড়ে উঠছে, এই সাম্রাজ্যের একদিন পতন হবে। তো আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচনে সুষ্ঠু ভোটটা চাই, ভোটারের ভোটটা চাই। এই ভোটে আমি জয়ী হতে চাই না, পরাজিত হতে চাই ভোটারের ভোটে। কোন বোমার আওয়াজে, গুলির আওয়াজে, কোন সন্ত্রাসী কেন্দ্রে যায় বসে দেখবে তার মাধ্যমে ভোটে আমি পরাজিত হতে চাই না। আমি চাই গ্রামের সচল মানুষগুলো তার বালিশের তল থেকে নিয়ে আসা আইডি কার্ডটা এনে নিয়ে কেন্দ্রে গিয়ে দেখিয়ে যাতে ইভিএম এর মাধ্যমে যাতে করে সে ভোটটা দিতে পারে। আমি এটাই চাই। আমি আর আমার চাওয়ার কিছু নাই। পথে ব্যারিকেড, আমার 8টা মাইক চিনতে হয়েছে। সুমন তার রমন বিক্রমের ছেলে সুমন তার বাড়ির সামনে থেকে আমার মাইক নিয়ে গেছে, সরস্বতী বাজার থেকে 2টা মাইক নিয়ে গেছে, 4টা সিএনজি ভাঙচুর করা হয়েছে। গতকাল 2টা মাইক্রোতে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে জরিমানা আসবে কমপক্ষে 12 লাখ টাকার উপরে। সেই যে হিসাব দিচ্ছে আমি জরিমানা দেব, তাতে কোনো আপত্তি নেই। তাদের এই কর্মকাণ্ড অনবরত চলছে। টাঙ্গরোড সহ টোটাল শহরে আমার 350-এর উপরে কালকে হিসাব হয়েছে আমার পেস্টুন নষ্ট করা হয়েছে। পেস্টুন লাগাই, পেস্টুন ছিঁড়ে ফেলায়। গতকালকে পশুর আসছে দেবীপুরে, তখন চেয়ারম্যানের নেতৃত্বে, জানিয়ে আলমের নেতৃত্বে পোস্টার ছিঁড়তে যায়, তখন দেবীপুর বাসী তাদের 2-3 জনকে ধরে গণদোলায় দিয়ে আবার সিএনজি করে পাঠিয়ে দিচ্ছে। 12টি ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে ইউনিয়নে ভোট বেশি পড়বে সেই ইউনিয়নের চেয়ারম্যানের কোনো বরাদ্দ নাই। এটা জীবনে কখনো শুনছেন? যদি আপনি শেখ হাসিনা সরকারের ভালো চান, শেখ হাসিনা সরকার ইভিএম চালু করতেছে, তাহলে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে 12 ইউনিয়নের চেয়ারম্যানকে আপনি দায়িত্ব দিতে পারেন যে মাইকিং করো, সবাইকে দেখাও যে শেখ হাসিনা সরকার ইভিএম দিচ্ছে, ইভিএম এর ফলাফল দেখাও, ইভিএম এর সৌন্দর্য দেখাও, ইভিএম এর উপকার্য দেখাও। এখানে কোনো ঝালমট নাই, এই সিস্টেমটা দেখাও। এখন আপনি প্রতিটা ক্ষেত্রে রাতের অন্ধকারে ভোট করতে হবে, প্রতিটা কেন্দ্র দখল করতে হবে, প্রতিটা কেন্দ্রে আমার পেশি শক্তি নিয়োগ করতে হবে, প্রতিটা কেন্দ্রে আমার বাহুবলের শক্তির বাস্তবায়ন করতে হবে। এটা যদি চান তাহলে এদেশের নাগরিকদের কি অধিকার থাকতে পারে? আমার এই বক্তব্য অনেকটা সরকার বিরোধী হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এরকম আমি যা বলছি কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, ব্যক্তির অপরাধের বিরুদ্ধে। আর আমার এই কথা আমি শিখে এসেছি সুপ্রিম কোর্ট থেকে, অ্যাটর্নি জেনারেলের মুখ থেকে। নিজামাদের 2 বছর 6 মাস 16 দিন সাজা বাকি একজন সাজাপ্রাপ্ত আসামি, সে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিনের রিপোর্টের প্রেক্ষিতে হাইকোর্টের রিপোর্ট চাইছে। তখন হাইকোর্ট বিচারপতি আবু জাফর সিদ্দিকী অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করছে, এই আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল আইজি ইফতেখার উদ্দিন চৌধুরীর রিপোর্ট বলছেন 2 বছর 6 মাস 16 দিন সাজা বাকি, আপনি এই ব্যাপারে কি বলেন? আপনার সরকার কি বলে? তিনি উত্তরে বলছেন, এটা সরকারের কোনো অপরাধ নয়, এটা ব্যক্তির অপরাধ। ঠিক আমি যা বলছি ঠিক অ্যাটর্নি জেনারেল সুরে, এটা সরকারের কোনো অপরাধ নয়, এটা ব্যক্তির অপরাধ। টেন্ডার হয় জানুয়ারিতে, 10% আদায় হয় অক্টোবর মাসে। কাজের মান বলতে কিছুই নেই, মানহীন উন্নয়ন, কোটি কোটি টাকার উন্নয়ন, মানহীন উন্নয়ন। কর্মীদেরকে একটা কাজ দিয়ে 200 কর্মীকেও রক্ষা করা যায়, কিন্তু টেন্ডার করে 200-300 কোটি টাকার কাজ লুটপাট করে সমগ্র জনগোষ্ঠীকে মানহীন কাজের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত করার অধিকার কারণে এটা আল্লাহ সহ্য করবে না। হ্যাঁ, আমি দল করি, আমার দলের পেয়াগী কর্মীদের স্বার্থ রক্ষা করতে হবে। 10 জনকে একটা কাজ দেবে, বাকি কাজ জেনুইন ঠিকাদারকে দিয়ে আমি মাঠ থেকে জেনুইন কাজ আদায় করে নেব, ইঞ্জিনিয়ার এবং অফিসকে দিয়ে, যে এটা কাজের মান ঠিক মতো হইতে হবে।
আপনি তো বলছেন যে নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে আপনার প্রচারণা বাধা দেওয়া হচ্ছে এবং আপনি নির্বাচন প্রচারণা চালাতে পারছেন না। পারছি না। আচ্ছা, এইসব বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আপনারা কোনো অভিযোগ করেছেন? এইগুলো নিয়ে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছি। অভিযোগের আরেক নাটকীয়তার কথা যদি বলি আপনারা হতবাক হবেন। এখানে যখন হামলা হয় পরের দিন আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ দাখিল করি। তিনি বলছেন থানাতেও আপনাকে অভিযোগ দিতে হবে এবং তিনি আমাকে বললেন যে এখানে নির্বাচনী বিধি আচরণবিধি লঙ্ঘন যাতে না হয়, যাতে বাস্তবায়ন হয়, সেই জন্য আমরা একজন মোবাইল কোর্ট তথা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। আমি তো ওনার নাম জানি না, কে প্রেসিডেন্ট মহোদয়। সাথে সাথে ওনাকে ফোন করলাম, ভাই আমার এই অবস্থা। তখন তিনি বলেন যে অভিযোগ থানাতে দিতে পারেন, আমার কাছে দিতে পারেন। আর আমার দায়িত্ব হলো মোবাইল কোর্টের। আপনি এর আইন কানুন জানেন কিনা জানি না, আমি জানি না। মোবাইল কোর্ট হলো অপরাধ যখন যেখানে হবে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে মোবাইল কোর্ট গিয়ে জরিমানা করবে। এটা আমাকে উনি বলছেন। আমি 2-3 জায়গায় গিয়ে বলছি, উনি গিয়েছিলেন এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। আমি পাঠিয়েছিলাম অভিযোগ, ডিউটি অফিসারকে বলেছিলাম ওই ওসি সদর মহোদয় আসবে কিনা। আমি প্রায় 22-23 জন ফোন করেছি, উনি আমার ফোন ধরছেন না। এরপরে ওনার সাথে যোগাযোগ অন্যভাবে হয়েছে। তারপরে বললো যে আমি একটু আলাপ করি, আপনাকে জানাবো। সেই থেকে আজ পর্যন্ত উনি আমাকে আমার এই অফিস ভাঙচুরের অভিযোগের আমি পাইনি। আমি লিখিত অভিযোগ দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে মুঠো ফোনে যতজনকে ইউনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, রিটার্নিং অফিসার মহোদয়, আমি সকলকে জানিয়েছি। কালকে মসজিদ থেকে বসে বসে রিটার্নিং অফিসারকে এই ভয়াবহতা নারকীয়তার এই চিত্র সেখান থেকে আমি তুলে ধরেছি। বলছে ইয়াকে আপনাকে থানা পুলিশকে বলেন বলছে। আমি আজকে 5 দিন আমি একটা সিএনজি পাই না প্রচারের জন্য। কেউ আমাকে মাইক বাড়াতে না, বলছে আপনার ব্যাটারি মেশিনের নিরাপত্তা দেন না। কেউ প্রচার করবে নুরুল করিম রক্তাক্ত দেহ নিয়ে চলে গেছে প্রচারের জন্য। আমি লোক পাই সোনাগাছি থেকে লোক আনছি, সেও চলে গেছে এই খবর শোনার সাথে সাথে। আরজু ভাই, আপনি তো ইতিমধ্যে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য, পুলিশের ওসি, এসপি এবং এসপির বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করি। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। আপনি যে অভিযোগগুলো করেছেন, যাদের বিরুদ্ধে করেছেন, এই অভিযোগগুলো কি লিখিত দিয়েছেন কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি প্রথম থেকে 3য় দফা নির্বাচন পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তা, অনেক স্থানীয় সংসদকে এলাকা ছাড়া নিয়ে দিয়েছে পুলিশ। গতকালকে আমি আসার পর থেকে ওই যে রানীঘাট থেকে আসার পরে আমি এসব বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুত করেছি। আজকের মধ্যে আমাকে অভিযোগ দেব। আজকে সকাল 9:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের মহোদয় বিশেষ একটি আইনশৃঙ্খলা কমিটির মিটিং চলছে, সেখানে আমি প্রতিনিধি প্রেরণ করেছি সাংবাদিক সম্মেলনের কারণে আমি যেতে পারি নাই। আমি তৈরি করেছি চিফ ইলেকশন বরাবর, তারপরে যাই রিটার্নিং অফিসার বরাবর যে নিয়মে দরখাস্ত দিতে হয় আমি সেই নিয়মে দরখাস্তগুলো দেওয়ার চেষ্টা করছি। আর এই পর্যন্ত আজকে 5 মাসে নির্বাচন আসছে পর্যন্ত আমিও সদর ওসি মহোদয় দক্ষ কর্মকর্তার সাথে মুঠো ফোন কিংবা তিনটি ফোন কোনো ফোনে আমি যোগাযোগ করলে আমার ফোন ধরে না। এই জন্য ধরেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে, আমি জানি না। হ্যাঁ, আমি চাইছি। এক্ষেত্রে আমি ফেনী শহরে যখন আমি গণসংযোগ করি তখন সাব ইন্সপেক্টর হাবিব সাহেবের নেতৃত্বে সেখানে আমাকে ডিএসপি সহ আমাকে সেখানে সিকিউরিটি দিচ্ছে। বলছে এটা ঝুঁকিপূর্ণ এলাকা, এটা বলাতে ডিএসপি নেতৃত্বে এই ফেনী থানা পুলিশ আমাকে সেখানে সিকিউরিটি দিয়েছে। এটা সত্য। ভবিষ্যতে লাগবে বলতে আমার জীবন এখন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকটা আমি এই নির্বাচন নিয়ে। আমি আপনাদের কাছে এখানে সর্বোপরি সকল প্রকার সার্বভৌম উপসংহার হলো আপনাকে সরাসরি কোনো কথা বলছেন, আপনাকে কি সরাসরি কোনো হুমকি দিয়েছিলেন? আমি সংসদ সদস্যের সাথে যেদিন আমি নির্বাচন দাখিল করেছি, মাননীয় সংসদ সদস্য আমার ফোন থেকে সরাসরি কথা বলেছি যে বাংলাদেশ আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেহেতু আপনাকে জানানোর দরকার আছে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করে এসেছি। তো তিনি বলেছেন এখান থেকে দল থেকে একজন দিচ্ছেন, আজ সারা বাংলাদেশে বিদ্রোহী প্রার্থী অনুমোদিত, যেহেতু বিদ্রোহী প্রার্থী হইলে কোনো সমস্যা নাই। আর উনি যখন সিঙ্গাপুরে তখনও আমি 2 দিন আমার ফোন থেকে আমি যোগাযোগ করেছি ওনার সঙ্গে। আমি বলছি ভাই আপনি সকলের সাধারণ সম্পাদক, আপনার কাছে আমি সহযোগিতা চাই। এই কথাটা কি বলেছে কিনা আমার ফোন ট্র্যাকিং হয় প্রতিদিন, কল রেকর্ড বাইর করেন। সাতক্ষীরা গাইবান্ধার যে এমপি মারা গেছে কাদের খান যে এখনো জেলে, তার কল রেকর্ড বাইর করে তাকে গ্রেফতার করছে। আমার কল রেকর্ড বেশি দিন হয় নাই, যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি সেদিনের কথা আমি বললাম। তিনি ঢাকা ছিলেন, তিনি কি আপনাকে মুঠো ফোনে বা মোবাইল ফোনে আপনাকে কি কোনো কিছু দিচ্ছে কিনা? হ্যাঁ, আমাকে মোবাইল ফোনে বলে তুমি এই কাজটা ভালো করো নাই। হ্যাঁ, ওনার ল্যাঙ্গুয়েজ ছিল এটা, তুমি এই কাজটা ভালো করো নাই।
ওনার শব্দ ছিল এই তিনটি, তুমি এই কাজটা ভালো করো নাই, কিন্তু তোমাকে এই করিবেন মু সেই করিবেন মু এই জাতীয় কোনো কথা বলে সংসদ সদস্য কর্তৃক হত্যার হুমকি, এটা মানে কিভাবে হত্যার হুমকিটা দিলেন? উনি আমি না হওয়া পর্যন্ত আমি প্রতিবাদ অব্যাহত রাখবো। আমি চাই, আমার দাবি একটাই, ইভিএম এর মাধ্যমে যাতে ফেনী সদরে গুন্ডা মুক্ত প্রশাসন যাতে সঠিকভাবে থাকে, সুষ্ঠু এটা, এর বাইরে আমার আর কিছুই নেই। প্রশাসনের যে ভূমিকা, তাতে কি কোনো ডাউট আছে যে তারা ভূমিকাটা পালন করবে না? আমি গতকালকে সদরের ওসির ভূমিকা আমি নিঃসন্দেহ সদরের ওসি প্রত্যয় চাই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যারা এসব করছেন তাদেরকে নির্বাচনের আগে প্রত্যাহার করা হোক। ফেনী সদরের ওসিকে এখান থেকে প্রত্যাহার করা হোক। উনাকে জানানোর পরে উনি নিম্ন স্তরে যেটা নির্দেশ দিয়েছেন, উনি অর্ডার দিয়েছেন, উপর থেকে নির্দেশ আছে সুষ্ঠু নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচনের সাথে ব্যবস্থা নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে বাজারে পুলিশ দিয়েছেন, ডিএসপি কে দিয়েছেন, এরা আমার পাশে থেকে সার্বক্ষণিক খবর নিয়েছেন। এটা আমি মনে করি পুলিশ সুপারের অবদান। নির্বাচন কমিশন যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন ব্যাপারে বলেছেন, এবং নির্বাচন এখানে রিটার্নিং অফিসারের কাছে বারবার গেলেই উনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের উপরে চাপ আছে, আমরা সুষ্ঠু নির্বাচন করবো, এই কথা রিটার্নিং অফিসার কিন্তু বারবার বলছেন। নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছে আমাদের রেভিনিউ তোমার ভূমিকাটা কি ছিল বা তাকে আপনারা ইনভলভ করেছেন কিনা? আমি কালকেও ইনফর্ম করেছি আমার উপরে এই ঘটনার জন্য, এই হামলার ব্যাপারে আমি গতকালকে ইনফর্ম করেছি। তাদের ভূমিকাটা কি? তা উনারা বলছেন আমরা প্রশাসনকে বলছি, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, এটা বলছেন।